নমস্কার সবাইকে। আজকে আমি একটা সম্পূর্ণ অন্য টপিক নিয়ে এসেছি। সম্পূর্ণ অন্য টপিক ঠিক বলব না। মানে আমাদের প্যারানরমাল ইনভেস্টিগেশন যেটা দিয়ে আমাদের চ্যানেলটা শুরু হয়। এই যে ভিডিওটা, এটা আপনারা অনেকে দেখেছেন। এদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা পার্সোনালি WhatsApp এ মেসেজ করেছেন, মেসেঞ্জারে কনট্যাক্ট করেছেন যে আপনারা এই স্টোরিটাকে শুনতে চান, বিহাইন্ড দ্য স্টোরি। মানে ক্যামেরায় যেটুকুনি দেখেছেন সেটা যথেষ্ট নয় বা কি করে আমাদের কাছে কনট্যাক্টটা এলো। আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি করে এলো? এটা অনেকেরই প্রশ্ন, কিভাবে কনট্যাক্ট হলো? তো আমি বেশি কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি টপিকে আসি। কারণ আজকে আমি একটা সম্পূর্ণ অন্যরকম পরিবেশে রয়েছি। তো আমার একটু তাড়াও আছে। তো খুব তাড়াতাড়ি আমি সংক্ষেপে জিনিসটাকে করছি। এবং আ আগামী আ ২ খানা সপ্তাহ খুব ভালো, ভালো দুটো টপিকের উপর আরো ভিডিও আসবে। সেগুলোর উপরে অলরেডি কাজকর্ম চলছে। আপনারা দেখতে পাবেন। তো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আসছেন তারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। তো যেহেতু সবাই একটা গল্প শুনতে চান, তো আজকে আমি সেই গল্পটাই আপনাদের সামনে বলছি। গল্প ঠিক নয়, যে ইনসিডেন্টটা হয়েছিল এবং কি কারণে ওনারা আমাদের সাথে কনট্যাক্ট করেছিলেন। চলুন সরাসরি মানে ঘটনায় ফেরা যাক। সিনারিওটা ছিল এরকম, আমি একটা বিখ্যাত চ্যানেলের সঙ্গে জুড়েছিলাম, আপনারা সবাই জানেন, যেখান থেকে আপনারা সবাই আমাকে চিনেছেন। সেখান থেকে আ স আমাদের সঙ্গে আমার সঙ্গে স্পেশালি কনট্যাক্ট করেন থ্রু আমার Facebook পেজ থেকে। তো সেখান থেকে আমার প্রোফাইলে কনট্যাক্ট করেন এবং হঠাৎ করে উনি বলেন যে উনি খুব বিপদের মধ্যে আছেন। উনি আমার সঙ্গে যোগাযোগ করতে চান এবং উনি কিছু সলিউশন চান। তো আমি যথারীতি একটা ওনাকে বলি যে, "আমি এই মুহূর্তে ব্যস্ত আছি। তো আপনি যদি আমাকে কটা দিন পরে ফোন করেন বা ১ টা দিন পরে যদি ফোন করেন।" তো উনি খুব বললেন যে, "না, আমার খুব আর্জেন্ট আছে। তো আমি ইমিডিয়েট একটু কথা বলতে চাই। আমাকে যদি একটু সময় দেওয়া হয়।" তো আমি বুঝতে পারি যে উনি প্রবলেমের মধ্যে আছেন। তখন আমি ওনাকে ১ম বলি যে, "কি হয়েছে বলুন আপনি।" যেটা উনার বক্তব্য সেটা ছিল এরকম, এই ইনসিডেন্টটা চলছে গত ২ বছর ধরে। বিগত ২ বছর ধরে ইনসিডেন্টটা কন্টিনিউয়াসলি চলছে। যে জায়গাটায় গেছিলাম, যিনি কনট্যাক্ট করেছিলেন ওটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি বা বাপের বাড়ি, আমরা যে কারণে যেটাই বলি। ভদ্রমহিলা ম্যারেড, বিয়ে হয়ে গেছেন। এখন উনি শ্বশুরবাড়িতে থাকেন। কিন্তু ওনার বাপের বাড়িতে হঠাৎ করে যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম মার্কিং। তো বিভিন্ন রকম মার্কিং হতে থাকে। ১ম এ ক্রস, কোথাও এ, বিভিন্ন ধরনের অ্যালফাবেটস, এই ধরনের জিনিসগুলো আসে। তারপরে হঠাৎ করে লেখা আসে এ, তার নিচে লেখা থাকে হেল। তো খুব স্বাভাবিকভাবে আমারও ১ম এ একটু বুঝতে প্রবলেম হয়েছিল। তখন ওনার ফ্যামিলি মেম্বারদের আমি নামগুলো জানতে চাই। কার কি নাম আছে। এবং সেখানে একটি নাম উঠে আসে, যে নামটি এ, সেই ব্যক্তিটিকে আইডেন্টিফাই করছে। সেখানে খানিকটা কনসেপ্ট ক্লিয়ার হয়। তারপরে ব্লাডের কেসটা আসতে শুরু করে। যে দেয়ালের বিভিন্ন জায়গা থেকে ব্লাডের ট্রেস পাওয়া যাচ্ছে বা বিভিন্ন রকম জায়গা থেকে ব্লাড গড়িয়ে পড়ছে। এবং এটি ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ওয়াল থেকে ব্লাডটা গড়িয়ে পড়ছে এবং ওয়ালের পার্টিকুলার কোনো না কোনো কর্নার, বিশেষ করে যেকোনো ওয়ালের কর্নার, এবং প্রত্যেকটা ওয়ালের কর্নারে একটা করে টেডি বিয়ার আছে এবং ভদ্রমহিলার কাছে প্রচুর টেডি বিয়ারের কালেকশন, বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম শেপের প্রচুর টেডি বিয়ার, এবং টেডি বিয়ারগুলো ঠিক নিচ থেকে রক্তগুলো গড়ায়। এটা যখন বুঝতে পারি, তারপর আমাদের যে ডাউজিং বা বিভিন্ন আমাদের যিনি যারা টিমমেটস আছেন সদাতে, তাদের সঙ্গে আমরা যখন কন্ট্যাক্ট করে আমি ডিরেক্টলি তাদেরকে কেসটা বলি এরকম সিচুয়েশন, এবং তার মাঝখানে যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা হচ্ছে ভদ্রমহিলার একটি বাচ্চা আছে। সেই বাচ্চাটা খুবই ছোট। সে এখনো কথা বলতে শেখেনি। কিন্তু সেই বাচ্চাটাকে যে মুহূর্তে সে বাপের বাড়িতে নিয়ে যায়, সেই বাচ্চাটার শরীর খারাপ হয়ে যায়। কখনো বডিতে স্ক্র্যাচ মার্ক পাওয়া যায়। তারপরে হঠাৎ করে একদিন উনি, ওনার বেবি এবং ওনার হাসব্যান্ড একদিন বাপের বাড়িতে ছিলেন এক রাত্তিরে। ওনারা একটা লাইটিং মুভমেন্ট ওনারা লক্ষ্য করতে পারেন। একটি লাইট স্পট, আপনারা যেটাকে খুব স্বাভাবিকভাবে প্যারানরমাল ইনভেস্টিগেশন যারা করি তারা এই ধরনের লাইটকে আমরা বলি অর্বস বা স্মার্ট অর্বস। সেই স্মার্ট অর্বস উনি রুমের মধ্যে খুব ব্রাইট কন্ডিশনে মুভ করতে দেখেন এবং উনি ওটাকে রেকর্ডও করেন এবং সেই রেকর্ডিংগুলো উনি আমাকে পাঠান। তারপরে আমাদের টিম এবং আমরা যে জায়গাটায় পৌঁছাই আলোচনা করে, এটা একটি ডেমনিক পজেশনের কেস। সেটি আস্তে আস্তে ওই জায়গাটাকে কবজা করছে এবং খুব সম্ভবত সেই ডেমনটাকে প্রেরিত, মানে যেটা তান্ত্রিকদের ভাষায় বলা হয় প্রেত চালান। ওনাকে আমরা জানাই যে ঘটনাটা ঠিক এইরকম, আপনার বাড়িতে এরকম কোনো ডেমনিক পজেশন চলছে।
এবং এটা বাইরে থেকে পাঠানো হয়েছে। আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু কিছু ইনসিডেন্ট আপনি আস্তে আস্তে দেখতে পাবেন। আপনি খুব তাড়াতাড়ি সেটাকে স্টেপ নিন একটা, নিয়ে আপনি এটাকে ক্লিয়ার করার ব্যবস্থা করুন, নাহলে আগামী দিনে এই জিনিসটা আরও বাড়বে। তো ওনার সঙ্গে কথাবার্তা হয়। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করেন, এবার দেখুন যে কোনো কাজই আমাদেরকে করতে গেলে কিছু আর্থিক লেনদেনের তো প্রয়োজন হয়, যেটাকে আপনি এনার্জি এক্সচেঞ্জ বলুন বা যাই বলুন, প্রত্যেকটা জিনিসের কিছু মূল্য আছে। সেই মূল্যটা ধরে দিতে হয়, এবং সেই মুহূর্তে উনি আর্থিকভাবে সেরকমভাবে সচ্ছল ছিলেন না, বা সেই কন্ডিশন উনি ছিলেন না যে খরচা করবেন বা কিছু করবেন। এর মাঝখানে উনি একজন তান্ত্রিক মহিলার সঙ্গে কন্ট্যাক্ট করেন। তিনি ওনাকে কিছু কাজকর্ম করে দেন, একটি বড়সড় একটা অ্যামাউন্ট, সেটা নিয়ে কিছু কাজকর্ম করে দেন। যেরকম বাচ্চাটিকে একটি কবচ করে দেওয়া হয়, গৃহবন্ধনের মতন কিছু কাজ করে দেওয়া হয়। এখানে আমি একটা ছোট কথা বলি, গৃহবন্ধন কোনোদিন পার্মানেন্ট হয় না। যেটা অনেকেই বলেন যে গৃহবন্ধন পার্মানেন্ট না। গৃহবন্ধনের কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। আপনি গৃহবন্ধন নিজেও করতে পারেন, আপনি তান্ত্রিক দিয়েও করতে পারেন। গৃহবন্ধনে অনেক কটা স্টেপ হয় বিভিন্ন রকম মতে। মোস্টলি আমরা যেটা দেখি যে তান্ত্রিকরা যে গৃহবন্ধনটা করেন, সেই গৃহবন্ধন কিন্তু মানে লং টাইম ধরে চলবে সেরকম কিন্তু ভেবে নেওয়ার কোনো জায়গা নেই। সেটাকে টিকিয়ে রাখা যেরকম আপনার দায়িত্ব, আবার কিছু কিছু সময় এটা আপনার আয়ত্তের বাইরেও চলে যেতে পারে। যেরকম গৃহবন্ধন কেটে যাওয়ার দুটো খুব স্পেসিফিক জায়গা আছে। তার মধ্যে একটা হচ্ছে আপনার গৃহবন্ধন করা আছে, আপনি এটা কাউকে বলে ফেললেন যে আমার জায়গাটা গৃহবন্ধন করা আছে। এই যে আপনি বলে ফেললেন, তৎক্ষণাৎ সেই গৃহবন্ধনটা নষ্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আবার অনেক সময় খুব জোরালো কোনো শব্দে, যেরকম ধরুন খুব জোরে আপনার বাড়ির চার দেয়ালের চৌহদ্দির মধ্যে বা আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে জোরে বাজ পড়লো, সেক্ষেত্রেও কিন্তু গৃহবন্ধনটা আর থাকবে না। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সেই গৃহবন্ধনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে গৃহবন্ধন আবার করতে হয়। আবার খুব ছোট কিছু জিনিস আছে যেটা দিয়েও আপনি আপনার গৃহবন্ধন করে নিতে পারেন। সেটা আমি যে কোনো কারণেই এখানে বলতে চাইছি না বা বলতে পারবো না। পরবর্তীকালে আপনারা এগুলো যদি জানতে চান, আমাদের টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সেক্ষেত্রে আপনাদেরকে কনসালটেন্সি প্রোভাইড করতে পারি। যাই হোক, আমি আবার মূল বিষয়ে ফিরে আসি। তো এই ধরনের যখন ইনসিডেন্টটা ঘটে, তখন আমি ওনাকে বলি যে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাবেন না। এই জিনিসটা কিন্তু আপনাদের উপরে করা হচ্ছে, বিশেষ করে আপনার মা এবং বাবার উপরে। এবং আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার মা এই জিনিসগুলোকে মানবেন না, আপনার বাবাও এই জিনিসগুলোকে মানবেন না। একটা সময় আপনার বাবা মানতে বাধ্য হবেন, যখন আপনার বাবা এফেক্টিভ হবেন এটার জন্য বা এফেক্টেড হবেন। যখন এফেক্টেড হবেন, তখন উনি এটাকে আস্তে আস্তে মানতে চাইবেন, এবং আপনাদের খুব শ্রেয় এই জায়গাটা ছেড়ে দেওয়া। কিন্তু কোনো কারণে আপনারা যতক্ষণ এই জায়গাটাকে ক্লিয়ার করবেন, ততক্ষণ আপনাদের কিন্তু নতুন কোনো জায়গায় শিফট করতে গেলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে। আপনারা পেরে উঠবেন না, যে কোনো কারণেই এই জিনিসটা হবে না, হয়ে উঠবে না। তো ওনাকে আমি বলি। তো উনি আমার সঙ্গে রেগুলার টাচে ছিলেন, কথাবার্তা বলতেন, যখনই কোনো প্রবলেম হতো আমাকে পাঠাতেন, আমি সেগুলো দেখতাম, দেখে বলতাম। এর মধ্যে একটা সময় এই ইনসিডেন্টটা আরও বাড়তে থাকে, এবং আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে আপনি কিন্তু আস্তে আস্তে, এখন এটা আপনি যেরকম দেখছেন, এরপরে কিন্তু এটা আস্তে আস্তে আপনার কাছে প্রকাশ্যে আসবে। বিভিন্ন রকম রূপে দেখতে পারেন, বিভিন্ন কিছু সাউন্ড শুনতে পারেন। এখন যেগুলো পাচ্ছেন না, সেগুলো কিন্তু আগামী দিনে আস্তে আস্তে পাবেন। তখন উনি একটু ভীত হন, খুব স্বাভাবিক। কিন্তু আমি ওনাকে বলি, আপনি মনের জোর হারাবেন না, আপনি চেষ্টা করুন এগুলোকে করে কাটানোর জন্য, বা একটা ভালো কোনো লোককে দিয়ে জিনিসটা কাটিয়ে নিন। তো উনি খুব স্বাভাবিক তারপরে মহিলা তান্ত্রিকের কাছে যান, এবং মহিলা তান্ত্রিক যে কাজগুলো করে দেয়, উনি যেটা করেন সেটা হচ্ছে পার্টিকুলার একটা ঘরকে গৃহবন্ধন করে দেন, কিছু রিচুয়ালস করে দেন। কিন্তু উনি বাড়িতে কোনো পা রাখেননি, যেটা করেছেন সম্পূর্ণটা বাইরে থেকে করেছেন। করে কিছু জিনিস দিয়েছেন, যে জিনিসগুলো ঘরের দেয়ালের চারপাশে আটকানোর জন্য। তো প্রবলেমটা প্রথমে যে রুমটা হচ্ছিল, উনি ওই রুমটা করেছেন। এখন খুব স্বাভাবিকভাবে আপনাদেরকেও বুঝতে হবে, এই ধরনের এনার্জি বা এন্টিটি এর একটা জায়গা দখল করতে আসে। সেই জায়গাটা আপনিও দেখবেন লক্ষ্য করে, যে কোনো কারণেই অনেকে বাস্তু জমিতে গুন্ডাদের ভিড় হয়। যে দেখবেন, ওই আমরা বলি প্রমোটার বাড়ি করতে চাইছে, সেই কারণে আমাদের উপর অত্যাচার করছে, এই জমিটাকে খালি করে দিতে হবে। তো প্রমোটারের ইন্টেনশনটা কি, বা ডেভেলপারের এন্ডের ইন্টেনশনটা কি? আমি ওই জায়গাটা পাবো, পেলে ওখানে একটা বিল্ডিং করবো, বাড়ির মালিককে আমি হতাশ করবো না, বাড়ির মালিককেও তার পোর্শনটা তাকে বুঝিয়ে দেবো, আমিও সেখান থেকে কিছু ইনকাম করতে পারবো। এটা বিজনেস অ্যাসপেক্ট, আপনাকেও বুঝতে হবে। তাতে কিছু মানুষ রাজি হন, কিছু মানুষ সেন্টিমেন্টের খাতিরে সেই জায়গাটা ছাড়তে পারেন না। তখন যদি সেটা খুব লাভদায়ক হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেককেই অত্যাচারের মুখে পড়তে হয়। আমরাও জানি আই দিন এই ধরনের জিনিস ঘটছে বিভিন্ন জায়গায়। কেউ মুখ খুলে বলেন, কেউ মুখ খুলে বলেন না। এখানেও আপনাকে এদেরকে সেই রকমই একজন স্বৈরাচারী মনোভাবাপন্ন একটা এনার্জি হিসাবে যদি আপনি কনসিডার করেন এটাকে, তাহলে এরাও কিন্তু কোনো জায়গা থেকেই ভদ্রভাবে যাবে না। সুতরাং এখানে যে ভুলটা হয়ে যায়, সেই ভুলটা হচ্ছে পার্টিকুলার একটা রুমকে বেঁধে দেওয়া হয়। তার ফলে কি হয়, রুম থেকে বেরিয়ে এই এন্টিটিটি
অন্য রুমে বা অন্য জায়গায় মুভ করে যায়। এরপরে সারা বাড়ি জুড়ে এই ঘটনাটা চলতে থাকে। আবার বিভিন্ন ধরুন ব্যালকানি ওয়াল থেকে ব্লাড গড়িয়ে পড়তে থাকে, স্যাম্পল পাওয়া যায়, তার ভিডিও উনি পাঠান। আস্তে আস্তে কান্নার শব্দ শোনেন, গোঙানির শব্দ শোনেন, ছাদের মধ্যে কেউ দৌড়ে বেড়াচ্ছে, এই ধরনের শব্দগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। তখন উনি আবার আমাকে ফোন করেন যে তন্ময়দা এই ধরনের জিনিস আবার হচ্ছে, কি করব? তা আমি ওনাকে আবার বলি যে আপনি যদি আমাদের রিচুয়ালসে যান তাহলে আপনাকে খরচা করে করতে হবে, আমরা সেক্ষেত্রে আপনাকে হেল্প করব, কিন্তু আমরা এন্টায়ার প্রসিডিংসটা অন ক্যামেরা রেকর্ড করব। আমাদের রিসার্চ পারপাস বলুন বা দর্শককে দেখানোর জন্য বলুন, যে কোনো কারণেই হোক আমরা অন ক্যামেরা রেকর্ড করবো এটাকে, আপনাকে সেই পারমিশনটা দিতে হবে এবং সঙ্গে যে মিনিমাম যে এক্সপেন্ডিচার আছে সেগুলো আপনাকে স্পেন্ড করতে হবে। তাতে উনি রাজি হন। উনি তখন রাজি না হলে উনি পরবর্তীকালে রাজি হন। উনি খুব স্বাভাবিকভাবে, যেহেতু ওটা ওনার বাপের বাড়ি, তো উনি আমাকে বলেন যে আমি একটু আমার মা বাবার সঙ্গে একটু কনসাল্ট করি, করে আপনাকে আমি জানাচ্ছি। এরপর যেটা হয়, আমি ওনাকে তখন আরেকটা কথা বলি, আপনি কিন্তু যেটা করবেন এবার তাড়াতাড়ি করবেন, এবার কিন্তু আস্তে আস্তে আপনার বাড়ির লোকের ওপরে অ্যাটাক হবে এবং মেনলি বাড়ির যিনি আর্নিং মেম্বার বা যিনি গার্জিয়ান লিগালি, তার ওপরেই অ্যাটাকটা হওয়া শুরু হবে। খুব স্বাভাবিকভাবে এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করে ভদ্রলোক, মানে ওনার বাবা, বাড়িঘর দেখা শুরু করেন ওটাকে ছেড়ে দেওয়ার জন্য। এবার আস্তে আস্তে ইনসিডেন্টটা বাড়তে থাকে। তখন উনি চেষ্টা করেন যে এই জায়গা থেকে ছেড়ে গিয়ে অন্য কোথাও নেবেন। উনি একটা নতুন ফ্ল্যাট দেখার চেষ্টা করেন, এটাকে বেচে দিয়ে অন্য একটা কিনবেন। যে কোনো কারণে বারবার জিনিসটা ভেস্তে যায়, কন্ট্যাক্ট করে উঠতে পারেন না। এর মধ্যে যেটা হয়, একদিন হঠাৎ করে উনি বাজার থেকে ফিরছিলেন, কোথাও কিছু নেই, হঠাৎ করে উনি পড়ে যান। সেটা ধাক্কা মেরে ফেলেছে বা কি করেছে সেটা আমার ঠিক জানা নেই, তবে উনি পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে যে ইনসিডেন্টটা হয়, মানে পড়াটা এত জোরেও না যে কারণে বিশাল শরীর খারাপ হয়ে যাবে, উনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, ততটাও জোরে উনি পড়েননি। রিক্সা থেকে হঠাৎ করে পড়ে গেছেন বাজার থেকে, এবং পড়েই যাওয়ার পরে ধীরে ধীরে ওনার শারীরিক কন্ডিশন মারাত্মকভাবে ডিটেরিয়েট করতে শুরু করে এবং সেটা বিভিন্ন রকম ডাক্তারকে দেখানো হয়, কনসাল্ট করা হয়, কোনো ডাক্তার এর কোনো মেডিকেল কোনো ক্লজ খুঁজে পায়নি বা পাননি বলা বেটার। তো তারপরে উনি আবার আমাকে ফোন করেন, তখন আমি ওনাকে বলি যে আপনাকে কিন্তু আমি সাবধান করেছিলাম এর আগে, এই জিনিসটা হবে। তো এবার আপনার কি মনে হচ্ছে, এবার আপনার বক্তব্য আপনি আমাকে বলতে পারেন, কারণ আমি এতদিন ধরে আপনাকে যা গাইড করার আমি করে দিয়েছি, এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারি না, এবার আপনি যেটা বলবেন সেটাই হবে। তখন উনি বলেন আমাকে যে তার মানে আমি সবটা তো শুনলাম, আপনি এতদিন ধরে আমাকে যা বলেছেন তাই তাই হচ্ছে। এবং আমি তখন ওনাকে আরেকবার বলি, আপনার কিন্তু এটা কেউ প্রেরিত, আপনাকে পাঠিয়েছে, কেউ আপনার এখানে পাঠিয়েছে, সেটা যে কোনো কারণে হোক, প্রপার্টির কোনো কারণে হোক, আপনাদের সুখ শান্তি অন্য লোকের সহ্য হচ্ছে না, যে কোনো কারণেই হোক এটা পাঠিয়েছে, সেটা আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এর কিছুদিন বাদে ভদ্রমহিলার কাছে একটি পার্সেল আসে, একটি কুরিয়ার আসে, সেই কুরিয়ারে একটি ক্রিস্টালের পিরামিড আসে। তো আমি ওনাকে বলেছিলাম যে তো উনি আমাকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করেন। তো আমি বলেছিলাম এই ধরনের কোনো জিনিস থাকলে আপনি ঘরে রাখবেন না, সেটাকে জলে বিসর্জন দিয়ে দিন, রাখবেন না, কারণ যে পাঠিয়েছে আপনি কি তার কোনো ট্রেস পাচ্ছেন? উনি বললেন না, যে অ্যাড্রেস থেকে এসছে সেই অ্যাড্রেসে আমাদের কোনো রিলেটিভ থাকে না, নেই। তো আমি ওনাকে বললাম এটা এসছে কোথা থেকে, কুরিয়ারে কোনো অ্যাড্রেস আছে? তো উনি আমাকে বললেন এটা ডাউ হিলের একটা অ্যাড্রেস আছে। বললাম ডাউ হিলের অ্যাড্রেস মানে এটা কার অ্যাড্রেস, কোনো স্পেসিফিক কোনো ব্যক্তির অ্যাড্রেস, আপনারা কন্ট্যাক্ট করেছিলেন? তখন উনি যেটা বলেন যে না, আমরা কাউকে কন্ট্যাক্ট করিনি, মানে করে উঠতে পারিনি, তবে যেখান থেকে এসেছিল তার নাম্বারটা নিয়ে আমরা ফোন করেছি এবং পরবর্তীকালে যেটা জানতে পারি সেটা একটা কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস ডাউ হিলে। তখন আমি বলি দেখুন, একটা কুরিয়ার তাদের কাজ হচ্ছে সার্ভিসটাকে দেওয়া, তো কোথা থেকে জিনিসটা আসছে সেই অ্যাড্রেসটা তো তাকে দিতে হবে, এটা তো সোর্স ছাড়া পসিবল না। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো যে আপনার কোনো রিলেটিভ আছে নাকি ওই চত্বরে। তখন উনি বলেন হ্যাঁ, ডাউহিল চত্বরে আমাদের একজন রিলেটিভ আছে, খুব সম্ভবত সম্পর্ক ওনার পিসির মেয়ের শ্বশুর বাড়ি, এবং বিবাহের পরে পিসির মেয়ে ওখানেই থাকে ওই অ্যাড্রেসে। তাহলে তো আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, তো ডাউহিল থেকে আপনাকে কে কুরিয়ার করবে, ওনারাই করবেন। তাহলে আপনারা ওনাকে একবার কন্ট্যাক্ট করুন যে কিছু পাঠানো হয়েছে নাকি। তো উনি বললেন ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে বলেছি কন্ট্যাক্ট করার জন্য। এরপরে ওনার হাজব্যান্ড বাই মেল কমিউনিকেশন করার মানে চেষ্টা করেন পিসির মেয়ের হাজব্যান্ডের সঙ্গে, এবং সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, ওনারা স্বীকারও করেননি কিছু পাঠিয়েছেন। তো দেখুন, খুব স্বাভাবিকভাবে আপনি থাকছেন বেহালাতে, আপনার কাছে হঠাৎ করে দিল্লি থেকে একটা কুরিয়ার চলে এলো, কুরিয়ারে কোনো নাম অ্যাড্রেস নেই কে পাঠিয়েছে, অথচ আপনার বাড়ির অ্যাড্রেসটা খুব ক্লিয়ার, আপনার ফোন নাম্বারটা ক্লিয়ার, কি করে সম্ভব? কেউ যদি আপনাকে না জানে তার মানে সে পরিচয় গোপন করে পাঠাতে চাইছে। এক্ষেত্রেও জিনিসটা তাই হয়, তখন ওনাদের মনে আরও বিশ্বাসটা বেশি জাগে। জাগার পরে ওনারা আমাদেরকে বলেন যে দাদা আপনি আসুন, আপনারা এসে একবার ইনভেস্টিগেশন করুন, করে আপনারা যা কিছু করার করুন। তো আমরা খুব স্বাভাবিকভাবে রাজি হই।
এখন দেখুন এটা কপাল গুণ, কিছু কিছু সময় আমরাও বিভিন্ন সময় আটকে যাই। খুব স্বাভাবিকভাবে ওনার সঙ্গে দুবার আমাদের ডেট হয়, দুবার আমাদের ডেট ক্যান্সেল হয়, যে কোনো একটা অজানা কারণে আমাদের ডেটগুলো ক্যান্সেল হয়ে যায়, আমরা পৌঁছে উঠতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে ওনাদের এই ধরনের ইনসিডেন্টটা আরও বাড়তে থাকে এবং যে জিনিসটা হয় সেটা এত গুণ বেড়ে যায় যে এরপরে যে মহিলা মানে ওনার মা, যিনি সব থেকে শক্তপোক্ত ছিলেন, এবং আমি ওনাকে বলেছিলাম উনি কিন্তু আংশিক পজেসড, পুরোপুরি না হলেও আংশিক উনি পজেসড, এবং উনি কিন্তু এইবার যে কন্ডিশনে গেছেন এবার উনিও মানতে বাধ্য হবেন এবং ধীরে ধীরে উনি ভয় পাবেন, এবং সেই ভয়টা কিন্তু খুব প্রগাঢ় রূপে দেখা দেবে, এবং খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক সেই রকম জায়গায় চলে যায়। এবং এত ভয় পেতে থাকেন ভদ্রমহিলা, উনি বাড়িতে একা থাকতে পারছেন, ওনারা একা থাকতে চাইছেন না, ওনার ইমিডিয়েটলি বাড়ি ছেড়ে দিতে চাইছেন, এই রকম একটা কন্ডিশনে চলে যায়। এবং যেহেতু আমরা দুবার ক্যান্সেল করে ফেলেছিলাম ডেট, যে কোনো কারণেই ক্যান্সেল হয়ে গেছিল, এবং সেটাও একটা লম্বা টাইমের ব্যবধানে ক্যান্সেল হয়েছিল, তো সেই রকম সময় উনি রীতিমতন আমাদের উপরে ফ্রাস্ট্রেট হয়ে পড়েন এবং ওনার মেয়েকে বলেন কি হলো, মানে ওনাদের কেন টাইম হচ্ছে না, কেন আসছেন না, খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তো হবেই, দেখুন আপনার জীবনেও এরকম কোনো প্রবলেম হলে আপনিও কারোর উপর ডিপেন্ডেন্ট, আপনি কথা বলে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন কিন্তু তারা এসে পৌঁছাচ্ছে না, আপনি জায়গা থেকে রিলিফ পাচ্ছেন না, আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক, এটাকে আমরা খারাপভাবে নিই না, এটা খুব স্বাভাবিক মানুষ, এটা মানবিকতার একটা পার্ট, তো এটাকে আমরা সেইভাবেই দেখি। তো সেরকম একটা ইনসিডেন্ট ঘটে, তারপরে আমরা আলটিমেটলি ঠিক করি এবার ঝড় হোক, জল হোক, বাদল হোক, যেভাবেই হোক আমাদের সদাতের টিম মেম্বার এবং তার মধ্যে আমরা একজনকে জয়েন্ট অপারেশনে রাখবো, এবং যে গেছিল তার মুখটা আপনারা দেখেছেন, অনিন্দম ঘোষাল, ডিওএস এর একজন সদস্য, এবং সে অ্যাকচুয়ালি ডিওএস এর সদস্য কিন্তু আমার বন্ধুস্থানীয় বা ভাতৃস্থানীয় বলতে পারেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো এক কথায় রাজি হয়ে যায়, হ্যাঁ তোর মধ্যে আমি যাব, তো যথারীতি আমরা যাই। এরপর যে ইনসিডেন্টটা হয়েছে আপনারা দেখেছেন সম্পূর্ণরূপে, এরপর যে ইনসিডেন্টটা আপনারা দেখতে পারেননি বা দেখানো হয়নি, বা এরপর যে জিনিসগুলো ঘটেছে সেটা এবার আমি আসছি। এরপর যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে, আমরা ওনার যখন বাড়ির খুব ভালোভাবে বাড়ির বাস্তু চেক করি এবং আমরা টেডি বিয়ারটার উপরে খুব ফোকাস করি, সেখান থেকে আমরা কিছু রিডিং পাই, ইএমএফ এর রিডিং পাই, কিছু জিনিস আমরা বুঝতে পারি, ডাউজিং করি, যেটা আপনারা দেখেছেন। সেটার পরে আমরা কনফার্ম হয়ে যায় যে টেডি বিয়ারগুলোর মধ্যে বাসা আছে। কেন দেখুন, টেডি বিয়ারের মেন টেডি বিয়ারটা কিছু না, একটা ফাঁকা কন্টেনার, তার ভেতরে কিছু গ্লাসুল আছে, আর এই ধরনের এনার্জি একটা বডি চাই যেটার মধ্যে যেসব যে কোনো ফর্মে থাকতে পারবে। যেরকম ধরুন, যদি খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিই, অ্যানাবেল যে ডল, যে গল্পটা আমরা সবাই শুনেছি, সেটাও কিন্তু দেখবেন একটা পুতুল ক্রিয়া বা একটা পুতুলের ওপরে একটা আত্মা বস করেছে। এখন আত্মাটা আছে কোথায়, সেটা তো রক্ত মাংসের শরীর না, একটা পুতুল, তোর ওই কন্টেনারগুলোকে খোঁজে, সেই রকম প্রচুর কন্টেনার ছিল, সেই কন্টেনারগুলোর মধ্যে যায়, দু একটা টেডি বিয়ারে পাই, তো আমরা বাকি টেডি বিয়ারগুলো রাখার ওখানে রিস্ক নিইনি, সেই টেডি বিয়ারগুলোকে আমরা ওখানে বার্ন করে দিই। এবং যখন বার্ন করি, সেটা আমি গল্পের মানে এই ভিডিওটা শেষেও বলেছিলাম আপনাদেরকে, মানে প্রথম যে ভিডিওটা এসেছিল ডুমুরজোলার, তাতেও আমি শেষের দিকে বলেছিলাম, খুব তীব্র চামড়া পোড়ার মানে গন্ধ বেরোয়, সেটা সারা পাড়া জেনে যায়, এবং এখানে এমন একটা ইনসিডেন্ট ঘটে যায় আমাদের সঙ্গে, না আমরা এন্টায়ার টিম হয়তো সেদিনকে পাবলিকের কাছে মারি খেতাম, গণধোলাই খেতাম। তো যাই হোক, সেই জায়গা থেকে কোনো রকমভাবে আমরা বেঁচে বেরোই। তারপরে ওটাকে আমরা বলি, ওনার যে বাস্তুটা আমরা যখন চেক করি, সেখানে আমরা দেখতে পাই ওনার বাড়ির মধ্যে একটা বাথরুম আছে, দুটো বাথরুম বাড়ির মধ্যে, তার মধ্যে স্পেসিফিক্যালি ওনার বাড়ির ব্যালকানি এবং ওনার একটা বাথরুম, সেই বাথরুমটা একদম বাস্তুর চূড়ান্ত নেগেটিভ জায়গায় রয়েছে বাথরুমটা, এবং সেই বাথরুমটার মধ্যে প্রবলেম আছে। তো আমরা ওনাকে বারবার বারণ করি, এই বাথরুমটা আপনারা ইউজ করবেন না, আজকে থেকে বাথরুমটা বন্ধ, আপনারা বাড়িতে দুটো মানুষ, দুটো বাথরুম আছে, একটা বাথরুম ইউজ করুন, একটা বাথরুমকে ইউজ করা বন্ধ করে দিন, এটাকে পার্মানেন্টলি লক করে দিন। তো যাই হোক, অনেকের মনেই একটু বিশ্বাসযোগ্যতার অভাব থাকে, যে এরকম হঠাৎ করে বলছে বাড়ির একটা বাথরুমকে অফ করে দেবো, কেন অফ করে দেবো, বাইরের লোক এসে বলছে, এবং আমাদের যে দেখার যে সেন্সটা, সেটাও তো খুব অদ্ভুত, মানে সেটা সাধারণ মানুষের তো বোধগম্যের বাইরে, তো সুতরাং কেন মানবেন উনি? উনি আমাদের বাকি কথাগুলো মানলেও আমরা ওখানে কিছু রিচুয়ালস করি, যেটার উপরে যে পরিবেশটা, যেটা ভারাক্রান্ত একটা পরিবেশ ছিল, খুব ভারী একটা সেন্স ছিল, মানে ঢুকলেই আপনার একটা নেগেটিভ এনার্জি একটা ফিল হবে, একটা অস্বস্তি বোধ হবে, সেই জিনিসগুলো ওখানে তৎক্ষণাৎ বেশ কিছুটা রিলিফ পায়। তো তারপরে উনি ওই বাথরুমটা, আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে আসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে উনি জবরদস্তি বাথরুমটাকে ওপেন করে দেন। যাহা তো ওপেন করে দেওয়া, তাহা তো একদম হাতে নাতে ফল। বাথরুমের কমোডে সেই দিনকে সন্ধেবেলা ওই মহিলার হাজব্যান্ড, মানে যিনি আমাদেরকে কন্ট্যাক্ট করেছিলেন, ওনার হাজব্যান্ড সেদিনকে
ওই বাড়িতে যান এবং যাওয়ার পরে উনি বাথরুম ইউজ করবেন, তো খুব স্বাভাবিকভাবে ওনার শাশুড়ি মানে ওনার মা ওই বাথরুমটাকেই খুলে দিতে বলেন, কারণ ওই বাথরুমে যাও, ওই বাথরুমটাকে ইউজ করো, কিচ্ছু হবে না, ওসব কোনো ব্যাপার না, মনের ভুল। মানে একটু ভয়টা কেটে গেলে আমরা যেটা হয় আবার নিজেকে সেই জায়গাটা একটা আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়ার একটা চেষ্টা করি। তো এখানেও ঠিক সেই ধরনের একটা চেষ্টা করা, এবং সেই মুহূর্তে যেটা হয় বাথরুমের কোমর যখন ফ্ল্যাশ করেন ভদ্রলোক ইউজ করার পরে, তখন সেই কোমরের ফ্ল্যাশ থেকে অঝরে রক্ত বেরোয় এবং জমা কালো চাপচাপ রক্ত। খুব ভয় পেয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে উনি আমাকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করেন। যথারীতি যেটা হয়, আপনি যদি কাউকে একটা সলিউশন দেন এবং সেই সলিউশনটা সে যদি না মানতে চায়, তখন আপনি কি করবেন? খুব স্বাভাবিকভাবে একটু মনক্ষুণ্ণ হবেন। তো আমিও একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম। হওয়ার পরে আমি যেটা বলি যে, আপনাকে তো বারণ করেছিলাম এটা করতে না। তারপরেও আপনি যখন করলেন, এবার তো আপনাকে আপনার দায়িত্ব নিয়ে করতে হবে, এখানে তো আমার কিছু করার নেই। তাহলে আপনারা দেখুন যেটা ভালো বুঝবেন সেটা করেন। তো উনিও যথারীতি তখন বুঝতে পারেন ওনার একটা ভুল হয়েছে, তো উনি আমাকে সরি বলেন। তা আমি ওনাকে একটা রেমেডিস ফলো করতে বলেছিলাম। আমি বলেছিলাম, দেখুন লক্ষ লক্ষ টাকা অনেক জায়গায় খরচা করা যায়, যদি একবারে ক্লিয়ার করতে চান তাহলে আপনার সেখানে কিছু টাকা খরচা তো হবেই। তো অনেকেই এ ব্যাপারে লক্ষ লক্ষ টাকা খরচা করেও কিছু করতে পারে না, তবে আপনি জেনুইন জায়গায় গেলে কিছু ক্লিয়ার হবে, বা আমরাও করতে পারি সেই ধরনের জিনিস। হয়তো অত টাকা না হলেও আপনার কিছু সাময়িক খরচা হবে। আর যদি আপনি মনে করেন না খুব অল্প টাকার বিনিময়ে আপনি জিনিসটা করতে চান, তাহলে আপনাকে আমি একটা রেমেডিস বানিয়ে পাঠাবো। সেটা আপনাকে কিন্তু এখন থেকে 3 মাস কন্টিনিউ, 3 থেকে 4 মাস কন্টিনিউ ইউজ করে যেতে হবে। এইটা আস্তে আস্তে এই জিনিসটার প্রভাবটা কাটবে এবং কেটে যাবে। তো সেটা খুব স্বল্প মূল্যের ব্যাপার ছিল, খুবই নমিনাল। মানে এই টাকা হয়তো আমরা আজকে 2 জন বা 3 জন রেস্টুরেন্টে গেলে আমাদের এমনি খেতেই খরচা হয়ে যায়, এতটাই কম ছিল খরচাটা। তো উনি বলেন খুব স্বাভাবিকভাবে যে উনি হঠাৎ করে সেই খরচাটাই বা করবেন কেন? ওনার মনে হয়, উনি বলেন, না আমাকে আপনি যদি একটু কমে কিছু করা যায়। তো আমি বলি, দেখুন আপনাকে 1 মাস করে আপনাকে 4 মাস করতে হবে জিনিসটা। আমি 1 মাস করে আপনাকে জিনিসটা রেডি করে পাঠাবো। 1 মাসের এই মূল্যটাই পড়বে। তো উনি বললেন, আমাকে একটু কমের মধ্যে করে দিন, আমি আগে একটা ট্রায়াল দিয়ে দেখি। তা আমি ওনাকে 15 দিনের রেমেডিস করে পাঠাই এবং সেই 15 দিন উনি খুব ভালো ফল পান। এবং আমি বলেছিলাম ওনাকে, দেখুন এটা যদি করতে শুরু করেন, মানে খুব স্বাভাবিকভাবে আপনি একটা ক্রিমিনালকে পানিশমেন্ট দিতে যাচ্ছেন এবং মাঝপথে যাওয়ার পরে, খানিকটা যাওয়ার পরে আপনি সেই জায়গা থেকে ব্যাক আউট করছেন, তখন সেই ক্রিমিনালটা কিন্তু আপনাকে আবার ঘাত প্রতিঘাতের মধ্যে আসবে, সে কিন্তু ব্যাকফায়ার আপনাকে করবে। তো এখানেও জিনিসটা এরকম হয়, যেহেতু উনি মাঝপথে বন্ধ করতেন, আমি বলেছিলাম কোনো কারণে আপনি বন্ধ করতে কিন্তু পারবেন না, কারণ বন্ধ করলে কিন্তু এই জিনিসটা আবার রিভাইভ করবে এবং সেটা বড়োভাবে রিভাইভ করবে। এবং উনি যেটা করেন, 15 দিন খুব ভালোভাবে যাওয়ার পর ওনার মনে হয় জিনিসটা পুরোটাই কেটে গেছে, ক্লিয়ার। এবং তারপর ওনার মনে হয় না আর করার দরকার নেই, কি হবে করে। ইতিমধ্যে যেটা হয় সেটাই 15 দিনের পরে জিনিসটা আবার রিভাইভ ব্যাক করে। এখন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে এরকম, এখন বাচ্চাটাকে ওই বাড়িতে নিয়ে গেলে বাচ্চাটার গায়ে আঁচড় পড়ছে। এখন বাচ্চাটা দেখতে পাচ্ছে কন্টিনিউয়াসলি, বাচ্চাটাকে খাটে শুইয়ে রাখলে বাচ্চাটা তো আদো আদো কথা বলতে পারে, সবে কথা বলা শিখছে, মানে মুখে আমরা বুলি ফোঁটা যেটা বলি। তো বাচ্চাটা ফ্যানের দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছে, টুকি টুকি আওয়াজ করছে, মানে অ্যাজ ইফ বাচ্চাটার সঙ্গে কেউ খেলা করছে, ঠিক আছে। এবং এইটা করতে করতে হঠাৎ করে একদিন ভদ্রমহিলা লক্ষ্য করেন যে বাচ্চাটা যে ফ্যানের দিকে তাকিয়ে এই জিনিসটা করছে, সেটা করতে গিয়ে ভদ্রমহিলা লক্ষ্য করেন যে ফ্যানের উপর থেকে কোনো একটা শ্যাডোই ফিগার, মানে একটা বাচ্চা যদি হয়, মানে একটা ধরুন ওই 6 মাস 8 মাসের একটা বাচ্চার যা সাইজ হবে সেই রকম একটা সাইজের কোনো ছায়া মূর্তি, তার হাত পা বোঝা যাচ্ছে না কিন্তু বডিটা বোঝা যাচ্ছে, সেই রকম একটা ছায়া মূর্তি ফ্যানের মধ্যে মিলিয়ে গেল। এটা উনি দেখেন, একটু ভয় পান, ভীত হন, কাউকে কিছু বলেননি। উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে ওনার ওই বাপের বাড়িতে ঘুমিয়ে পড়েন। এটা ভেরি রিসেন্ট হয়েছে, মানে ধরুন এই 20-22 দিন আগের ঘটনা। তা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করছিল, কোনো কারণে আমি রিপ্লাই করে উঠতে পারিনি। তারপরে যখন পরবর্তীকালে আমার সাথে কন্ট্যাক্ট হয় তখন আমি জানতে পারি। তো এইরকম যখন সিচুয়েশনটা ঘটে, রাত্রিবেলা ওনার হাজব্যান্ড অফিসিয়াল কিছু কাজ করছিল এবং করতে করতে বেশ দেরি হয়ে যায়, পাশে ওনার ওয়াইফ এবং বাচ্চা দুজনে শুয়েছিল। উনি ঠিক রাত্রি 3টের সময় যেটা লক্ষ্য করেন, হঠাৎ করে বাচ্চাটা ঘুমের ঘোর থেকে উঠে বসে। ঠিক একটা মানুষ ঘুমিয়ে থাকলে উঠে বসলে যেরকম হবে, সেই রকম উঠে বসে, বসে বাচ্চাটি ঢুলতে থাকে।
যেহেতু ভদ্রলোক পাশেই বসেছিলেন, ল্যাপটপে কাজ করছিলেন, উনি খুব স্বাভাবিকভাবে বাচ্চাটাকে বকা দেয়, কি করছো, দুষ্টুমি কেন করছো, রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো, যেটা আমরা সবাই করে থাকি। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয়। বাচ্চাটা কোনো একটি দিকে তাকাচ্ছিল সেই মুহূর্তে ঘুমের ঘর থেকে, বাচ্চাটাকে আবার ঘুম পাড়িয়ে দেন। তারপরে ভদ্রলোকের কিছুক্ষণ বাদে মনে হয় যে কি দেখছিল দেখি তো। যখন উনি ওই দিকটা তাকান, বাচ্চাটা ঠিক যে দিকটা লক্ষ্য করছিল, ভদ্রলোক দেখেন ওয়ালের মধ্যে একটা ফটো ফ্রেম আছে, সেই ফটো ফ্রেমের পাশ থেকে কেউ অ্যাজ ইফ উকি মেরে দেখছিল, এবং সেই ছায়ামূর্তিটা আবার ঢুকে গেল। ভেরি নেক্সট ডে উনি সকালবেলাটা বলেন, তখন ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে কনসাল্ট হয়, এবং আমি বলেও দিয়েছিলাম এই ইনভেস্টিগেশনটা করার পরে আপনি কিন্তু আগামী 4 মাস বাচ্চাটাকে এই বাড়িতে নিয়ে আসবেন না। উনি তারপরেও যান, এবং যাওয়ার পরে এই জিনিসগুলো ঘটে। এবং যে জিনিসটা হয়, পরবর্তীকালে পরের দিনই সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কনসাল্ট করেন, তখন দুজনের কথা বলতেই তখন ওনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায় যে ওনারা দুজনই একই জিনিস দেখেছেন, অতএব এই জিনিসটা আবার বাড়ছে। এবং ওনারা মাঝরাত্রিরে একটা কান্নার, মহিলা কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, অ্যাজ ইফ কেউ কাঁদছে ঘরের মধ্যে, কিন্তু কাঁদার কেউ নেই। এখন যদি বলেন বাচ্চাটাকে, তাহলে বাচ্চাটা তো ওনাদের সঙ্গেই রয়েছেন, বাচ্চাটা তো কাঁদলে বুঝতেই পারবে এই বাচ্চাটার কান্না নয়, এটা অ্যাজ ইফ অন্য কেউ কাঁদছে। এবং পরের দিন ওরা সকালবেলা তড়িঘড়ি করে এই ভয়টা পেয়ে ওনারা সঙ্গে সঙ্গে নিজেদের বাড়িতে ব্যাক করেন, মানে মহিলা উনি ওনার ওই ভদ্রমহিলা উনি ওনার শ্বশুর বাড়িতে ব্যাক করেন পুরো পরিবারকে নিয়ে, উনি ওনার হাজব্যান্ড ওনার বেবিকে নিয়ে ব্যাক করেন। যেদিনকে ব্যাক করেন সেই দিনকে সন্ধ্যেবেলা থেকে বাচ্চাটার খুব শরীর খারাপ হয়, জ্বর হয়, লুজ মোশন শুরু হয়। বাচ্চাটিকে খুব স্বাভাবিকভাবে আমরা যে ধরনের মেডিসিন ইউজ করি, আমি ইউটিউবের গাইডলাইনের জন্য বলবো না, কিছু লিকুইড মেডিসিন আছে ফিভারের জন্য বাচ্চাদের জন্য, যেগুলো ইউজ করেন, অনেকেই জানেন হয়তো। তো সেই মেডিসিন বাচ্চাটিকে দেওয়া হয়, ডক্টরকে দেখানো হয়, ডক্টরের যে টেস্ট যেগুলো করতে দেন সেগুলো সমস্ত কিছু পজিটিভ নেগেটিভ আসে, মানে কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু বাচ্চাটা লুজ মোশন কিছুতেই বন্ধ হচ্ছে না, এবং একটি বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু দিনে 6 থেকে 8 বার করে তার লুজ মোশন চলছে। এরপরে খুব টেন্সড হয়ে যান উনি। তারপর উনি আবার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন যে এরকম প্রবলেম হচ্ছে, আর তো কিছু করার নেই, এইবার কি করব। আমি খুব স্বাভাবিকভাবে ওনাকে বলি, দেখুন এটার কোনো অপশান নেই, আপনাকে হয় কথা শুনে চলতে হবে, হয় আপনি বাচ্চাটাকে নিয়ে যাবেন ওই বাড়িতে, নাহলে আর ফার্দার নিয়ে যাবেন না, আর আদারওয়াইজ আপনাকে ওই জায়গাটা ছাড়তে হবে। না ছাড়লে এরপরে আস্তে আস্তে, মানে যেটা এই ধরনের কেসেসে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি, যেটা হয় এর সমাপ্তি হচ্ছে একটা, ইদার আপনাকে এটাকে ক্লিয়ার করে ফেলতে হবে পুরোটা, না হলে আপনাকে নিজেকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। আর নালে যারা স্পিরিচুয়ালিজম মেনটেন করে, এই যে যারা মানে এক্সরসিজমে কাজ করেন বা ক্লিনজিংয়ের যারা কাজ করেন, তাদের কথা শুনে আপনাকে সেই গাইডলাইন ফলো করতে হবে, তবেই এটা থেকে মুক্তি, আদারওয়াইজ এটা থেকে মুক্তি পাওয়া যায় না। এবং যত দিন যায় এই জিনিসটা আরও খুব গাঢ়ভাবে এই জিনিসটা আপনার উপরে হাভি হতে থাকবে, আপনার উপরে চড়ে বসবে, আপনাকে বোঝাবে, এর অস্তিত্বটা বোঝাবে, আস্তে আস্তে জিনিসটা বাড়বে। এখন এই মুহূর্তে উনি আন্ডার মেডিকেশন আছেন এবং উনি কিছু জিনিস ফলো করছেন। তো এটাই ছিল এই ঘটনার পুরো সারমর্ম। তো যেটা হয়েছিল এবং এই ব্লাড বেরোনো এগুলোর ক্ষেত্রে অনেকেই মনে হবে, আমরাও খুব স্বাভাবিকভাবে ভাবি আরে এটা হয়তো কেউ করছে, কেউ হয়তো ইচ্ছা করে করছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, তো আমরা কোনো জাস্টিফিকেশন পাই না। আমরা ওখানে যেরকম কমিউনিকেশন করার চেষ্টা করেছিলাম, আমরা মোশন সেন্সর প্লেস করেছিলাম, আমরা কোনো রেজাল্ট পাইনি, কিন্তু ডাউজিং আমরা রেজাল্ট পেয়েছি। যে এইরকম নয়, যেটা আমি বারবার বলি, যে কোনো একটা জায়গাতে গিয়ে প্রচুর গেজেটস ক্যারি করলেই যে সেখান থেকে সাফল্য লাভ হয়, সেটা কিন্তু কখনো হয় না, কখনো কখনো হয়ই না। এরা প্রথম কথা, এরা সত্যি কথা বলে না। আপনি যদি এদেরকে 10খানা কোশ্চেন করেন, তার মধ্যে হয়তো একটা সত্যি কথা বলবে আর বাকি 9টা মিথ্যা কথা বলবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। কখনো কখনো এইরকম হয়, এই ধরনের কাজগুলি যে অনেকেই আমাদের উপরে রাগারাগি করেন বা মনক্ষুণ্ণ হন যে ওনাদেরকে বললাম ওনারা এলেন না। কিছু কিছু সময় আমাদেরও কিছু গাইডলাইন, মানে আমাদেরও তো দেখুন ফ্যামিলি আছে, আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। কিছু কিছু সময় আমরা হয়তো দেখতে পাই বা বুঝতে পারি, আগাম কিছু ইনটিউশন আসে আমাদের মধ্যে, যেখানে আমাদের ওই কাজগুলো করা উচিত না। এখন দেখুন, এখন আপনি বলবেন তাহলে বাকিরা যারা করছে তারা কেন করছে না। দেখুন, কোনো কাজ আমি না জেনে কিছু করতেই পারি, তারপরের যে ফিডব্যাকটা বা যেটা ব্যাকফায়ার হয়ে আমার কাছে আসবে, সেটা যদি আমার সামলানোর ক্ষমতা থাকে তাহলে আমি করতে পারি।
আর আপনি যদি এই জিনিসটাকে মানেন, মানে আমি ধরেই নিচ্ছি যারা খুব ইন্টারেস্ট নিয়ে আমার এই প্রতিবেদন এইগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, আমি ধরেই নিচ্ছি তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক বা অডিয়েন্স যারা আছেন, শ্রোতা বন্ধু যারা, যাই বলি, দর্শক, আপনারা এটাকে মানেন বলেই দেখেন। আবার কিছু মানুষ গল্পের ছলে শোনেন, কিছু মানুষ এন্টারটেনমেন্টের জন্য দেখেন। যে যে পারসেপশনেই দেখুন, আপনাদেরকে দিনের শেষে একটা জিনিস মানতে হবে, আমরা যারা এই কোর ফিল্ডে কাজ করছি, আমরা কিন্তু মানি বলে কাজ করছি। এইবার যদি বলেন মানাটা কি, সবসময় যে আমরা ভূত বলেই ধরি সেটা কিন্তু নয়। অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, মেন্টাল প্রবলেম থাকে, হ্যালুসিনেশন থেকে হতে পারে, বা অনেক সময় হয় দেখবেন এই যে এত গল্প আপনারা শোনেন, ভৌতিক এক্সপিরিয়েন্স শোনেন, এগুলো শুনতে শুনতে না আমাদের অবচেতন মনের মধ্যে এই জিনিসটা বসে যায়। এরপরে নিজের কাছে একটা ছোটোখাটো কিছু প্রবলেম হলে আমরা সেটাকেও ভাবি যেটা হয়তো কোনো ভৌতিক ঘটনা। যেরকম আমি একটা এক্সাম্পলের থ্রু এটা বলতে পারি, একটা রিসেন্ট একটা কেস এসছে, যেটা আমাদের টিমের সঙ্গে কনসাল্ট করা হয়েছিল, কৌস্তব সান্যালের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলা হয়, এবং যেটা আমি জানতে পারি যে একটা বাড়ি বহুকাল ধরে, 16 থেকে 18 বছর ধরে সেই বাড়িতে একটি জাগ্রত কালী পুজো হয়। হঠাৎ করে এক বছর কালী পুজো করতে গিয়ে ওই ফ্যামিলিরই একজন মদ্যপ অবস্থায় ঠাকুরকে ধরে ঠাকুরের হাতটা ভেঙে ফেলেন। তার পরবর্তীকালে ওই ঠাকুরেরই পুজো হয়। এখন আপনাকে বুঝতে হবে কেন এটা বলছি। কারণ ওই ভদ্রলোক বা ওই ফ্যামিলিটা বারবার এটা দেখার চেষ্টা করছেন এই আঙ্গিকে যে ওখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওখানে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ক্লিয়ার কেস অফ ব্ল্যাক ম্যাজিক। আর আপনাকে ধরতে হবে না। আমরা যেটা বুঝতে পেরেছি, আপনি সেটা গণনা বলুন বা ডাউজিং বলুন, যেটাই বলুন, আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, আমরা যেটা বুঝতে পেরেছি বা যেটা আমরা জানতে পেরেছি, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়নি। এখানে যেটা করণীয় ছিল, এবং তারপরের ঘটনাটা হচ্ছে, আগে ঘটনাটা বলে দিই, তার পরবর্তীকালে সেই বছরে ওই ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি, মানে ওনার বাবা মারা যান, পুজোটা বন্ধ হয়ে যায়, এবং তার পরবর্তীকাল থেকে কন্টিনিউয়াসলি কিছু না কিছু অঘটন ওই বাড়িতে ঘটেই চলেছে। এখন আপনি এটাকে যদি বলেন ব্ল্যাক ম্যাজিক, না, এটা ব্ল্যাক ম্যাজিক না। আপনি একটা দেবদেবীকে আরাধনা করছেন যেটা উগ্র মূর্তি, মায়ের অনেক রূপ আছে, কালী মানেই জানবেন এটি উগ্র, তার কিছু পূজার বিধি আছে, নিয়মাবলী আছে। এই ধরনের ক্ষেত্রে যেটা করা উচিত ছিল, প্রায়শ্চিত্ত কর্ম করা উচিত ছিল, যে আমি একটা ভুল করে ফেলেছি, আমার করাটা উচিত হয়নি, এর জন্য আমাকে ক্ষমা করো, তারপরেই পুজোটা করা উচিত ছিল। এখন যিনিই পুজো করে থাকুন, এটা আমি ধরেই নেব তার ভুল, তিনি কেন এই বিধিটা ফলো করেননি, এটা পরিষ্কার শাস্ত্রে ব্যাখ্যা আছে। এই প্রায়শ্চিত্তটা যদি করতেন, আজকে এই ফ্যামিলিকে এত প্রবলেমের মধ্যে পড়তে হতো না, দেখতে হতো না। উনি করেননি, তারপর থেকে এই জিনিসগুলো ওনার সঙ্গে চলছে, এবং আমাদের টিম থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আপনি প্রায়শ্চিত্ত কর্ম ছাড়া কিচ্ছু হবে না, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর জিনিসটা বসে গেছে, আপনি এতদিন ধরে টেনে এসছেন, আজকে প্রায় 16 বছর ধরে আপনাদের পুজোটা বন্ধ হয়ে রয়েছে, আর 16 বছর ধরে আপনারা প্রায়শ্চিত্ত কর্মটা করেননি, না করে আপনারা চুপচাপ বসে রয়েছেন। এটা আগে করুন, করলে সমস্ত কিছু শান্ত হয়ে যাবে। এখানে প্রবলেমটা হচ্ছে, যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন তারা সবসময় ভূত দেখতে চান, ব্ল্যাক ম্যাজিক দেখতে চান। উনি বলছেন না, এটা ব্ল্যাক ম্যাজিকই করা হয়েছে। আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, উনি পৃথিবীর যে কোনো তান্ত্রিকের কাছে চলে যান, যে কোনো টিমের কাছে চলে যান, এটা ব্ল্যাক ম্যাজিক নয়। সবসময় ব্ল্যাক ম্যাজিক করার দরকার পড়ে না, বা সবসময় এন্টিটি আপনার ঘরে আছে সেটাও না। নেগেটিভ এন্টিটি যদি বিরক্ত করতে পারেন, সেরকম দেবীর কোনো প্রতিমূর্তি যার উপরে আপনি অবিচার করছেন, সেও আপনাকে বিরক্ত করবে। আচ্ছা ধরুন তো, যদি আমি এরকম একটা ছোট্ট ঘটনা বলি, যে আপনি শিবরাত্রির উপোস করেন, খুব ভালোভাবে শিবরাত্রি পালন করেন, অনেকে আছে স্বপ্নে আদেশ পান যে আমাকে পার্টিকুলার ভগবানের পুজো করতে গেলে, শিবরাত্রির দিন শিব ঠাকুরকে পুজো করতে গেলে আমাকে কাঁচা আম দিতে হবে। আমি কথার কথা বলছি। তো দেখবেন সেই ব্যক্তি যখনই পুজো করবে, সে কিন্তু যেখান থেকেই হোক ওই একটা কাঁচা আম ওনার ভাগ্যে ঠিক জোগাড় হয়ে যায়, কারণ ওনাকে পুজোয় দিতে হবে। এবার যদি কাঁচা আমটা না দিতে পারেন, উনি বলেন আমি স্বপ্ন পাই।
1 বছর মিস করেছিলাম, করতে পারিনি, স্বপ্ন পাই। আপনাকে ধরে নিতে হবে কেন স্বপ্নটা দেখছেন। কারণ স্বপ্নটা দেখানো হচ্ছে, কারণ উনি চাইছেন ওটা, ওনার ওই উপাচার বিধির মধ্যে ওটাকে কমপ্লিট করে দেওয়া হয়নি, তার মানে পুজোর মধ্যে খুঁত থেকে গেছে বা ওনার মনক্ষুণ্ণ হয়নি পুজোটা, তাই জন্য না উনি আপনাকে দেখাচ্ছেন। সুতরাং এখানেও সবসময় যদি আপনারা বলেন আমরা ভূত দেখাবো, ভূত দেখাবো, ভূত দেখাবো, ভূত তো ম্যানুফ্যাকচার করা যায় না। অরিজিনাল জিনিসটা আপনি কতটা পাবেন? একটা মানুষ, খুব স্বাভাবিকভাবে ধরে রাখবেন, একটা মানুষ যখন বারংবার সে ভূতের সঙ্গে এনকাউন্টার হচ্ছে বা ভূতের গল্প বলছে, তখনই ধরে নেবেন এটা অসম্ভব। কিছু কিছু মানুষের সঙ্গে এটা হয়, আমি একদম উড়িয়ে দেবো না, কিছু কিছু মানুষের সঙ্গে এটা হয়, সেটা হচ্ছে তার প্ল্যানেটারি পজিশনের জন্য বার্থ চার্টের সঙ্গে তাদের যোগ থাকে, তারা খুব ভালো মিডিয়াম হতে পারে, তারা ফিল করতে পারে, তারা কমিউনিকেট করতে পারে। তাই বলে যে সবসময় জিনিসটা হবে এটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এটা হয় না, ম্যাক্সিমাম কেসে হয় না। আপনাকে ধরেই নিতে হবে একটা মানুষ যখন করছে, বারবার সে ভূত দেখাচ্ছে বা গল্প বলছে যে আমি এতগুলো ভূত দেখেছি, এতগুলো ভূত দেখেছি, এবং তো ভূতের কি কোনো কাজ নেই? সে বারবার বলবে, আপনি একটা ব্যক্তির কাছেই কেন দর্শন দেবে? সে কি কিছু জানাতে চায়, বোঝাতে চায়? হয় না, এটা হয় না। সুতরাং আমরাও সবসময় আপনাকে ভূত দেখাতে পারবো না। তবে হ্যাঁ, জেনুইন কেস যেগুলো আছে আগামী দিনে দেখতে পাবেন, কিছু মাহাত্ম্য নিয়েও আমরা কথা বলবো। সবসময় ভূত 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 করে চ্যানেল থেকে দূরে সরে যাবেন না, কারণ আমরা যদি সবসময় কোনো একটা স্পেসিফিক জিনিস দেখতে চাই, মানে আপনারা যারা স্পেসিফিক একটা জিনিসকে দেখতে চান, যখন আমরা দেখবো যে আপনাদের কাছে এটা ছাড়ার কোনো জায়গা নেই বা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না, তখন দেখুন আমরাও তো মানুষ, তখন আমাদেরকে ফলস রাস্তায় হাঁটতে হবে। দেখবেন বিভিন্ন চ্যানেলে সাদা জামা কাপড় পরিয়ে দৌড় করানো হলো, ওটা ভূত গেল। ঠিক আছে, হয় না, এগুলো সবসময় হয় না। গৌরব বাড়িতে এত ইনভেস্টিগেশন দেখেছেন, কোনোদিন কোনো ভূত দেখতে পেয়েছেন? এনার্জি স্ট্রেস দেখতে পেয়েছেন, মুভমেন্ট দেখতে পেয়েছেন, ইএমএফ রিডিং দেখতে পেয়েছেন? হয়নি। আবার এরকম অনেক চ্যানেল আছে যেখানে দেখা যায়, দেখা যায় না কি, দেখা যায়, কিন্তু সেটা খুব কম, খুব কম। আপনি প্রত্যেকটা প্যারানর্মাল জায়গায় গিয়ে আপনি আঁচড় খাবেন ম্যান্ডেটারি নয়। আবার খুব স্ট্রং জায়গা থাকলে আঁচড় খেতেই পারেন। আবার যে একজনই আঁচড় খাবে সেটাও নয়, অনেক সময় দেখা যায় 2জন বা 3জনই অ্যাটাকের মধ্যে পড়ে গেছে, এরকম ইনসিডেন্টও ঘটেছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আপনারা জানেন সেই ধরনের ঘটনা। আমরা নিজেরাই সেই রকম ধরনের প্রবলেমের মধ্যে পড়েছিলাম, যে কারণে আমরা কাজটা বন্ধ করে দিয়েছিলাম, আবার নতুন করে শুরু করেছি নতুন উদ্যমের সঙ্গে। তো আমি আপনাদেরকে বারবার বলবো, হ্যাঁ ভূত তো নিশ্চয়ই দেখাবো, আপনাদের ওটা একটা ইন্টারেস্ট। দেখুন 8 থেকে 80 সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসে, ভৌতিক অনুভূতিকে ফিল করতে ভালোবাসে, এটা একটা রহস্য রোমাঞ্চ, একটা উপলব্ধির মতন। আমরাও চাই আপনাদেরকে সেইভাবে এন্টারটেন করতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানতে হবে, প্রদীপের উপরটা যেরকম আলো জ্বলে, ঠিক প্রদীপের নিচটা অন্ধকার। তার মানে আলো থাকলে অন্ধকারও থাকবে, অন্ধকার থাকলে আলোও থাকবে। সুতরাং আপনাদেরকে কিন্তু দুটো জায়গাকে সমানভাবে একসেপ্ট করতে হবে। আপনাকে বিজ্ঞানকেও মানতে হবে, আপনাকে আধ্যাত্মবাদকেও মানতে হবে, আপনাকে আলোকেও মানতে হবে, আপনাকে অন্ধকারকেও মানতে হবে। সব কিছু মিলিয়ে আমাদের জীবন। সবসময় যে আমাদের জীবন ঊর্ধ্বমুখের দিকে যাবে, সবসময় উঠেই যাবে উঠেই যাবে উঠেই যাবে, কোনোদিন মুখ থুবড়ে কেউ পড়বে না, এটা যেরকম কেউ বলতে পারে না, সেরকম আপনার কিন্তু এগুলোকেও মেনে চলতে হবে। যাই হোক, আজকে আর বেশি আমি দীর্ঘায়িত করব না। আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত, এটি অন্য কোনো কারণে, একটু পার্সোনাল প্রবলেমের জন্য। তো আজকে আমি বেশিক্ষণ সময় দিতে পারছি না, নাহলে আরও কিছু বলার ছিল। যাই হোক, আজকে আপনাদের জন্য এইটুকুনি। এবং যেটা বলি, আগামী 2 সপ্তাহে খুব ভালো ভালো দুটো এপিসোড আসছে, আপনারা সেটার জন্য জুড়ে থাকবেন, সেটার উপর আমাদের কর্মকাণ্ড চলছে এখন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো। আজকে এটাই আপনাদের জন্য আমি তুলে ধরলাম, কারণ আমার যেটা মনে হয় যে ভিডিওতে যেটা দেখছেন সেটা তো পুরোপুরি নয়, আপনাদের পুরো গল্পটাও শোনার দরকার ছিল। এবং সেই কারণে আজকে আমি খুব অন্যভাবে বললাম, মানে হয়তো এটাই আমি কোনো মানে কল রেকর্ডিং বা কিছুতে শুনলে আপনাদের একটু অন্যরকমভাবে বলতাম, কিন্তু যেহেতু সেই রকম নয়, তো আমি একদম প্র্যাকটিক্যালি যেটা হয়েছে, বাস্তব মতে যেটা হয়েছে, আমি ঠিক সেটাকেই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। আগামী দিনেও যে সমস্ত জায়গাগুলো আমরা ইনভেস্টিগেশন করব, চেষ্টা করবো আমি এন্টার টিমকে নিয়ে বসে সেটাকে এক্সপ্লেন করা বা আপনাদের সামনে তুলে ধরা, তার সপক্ষে যুক্তি রাখা, বিপক্ষে যুক্তি রাখা। আজকে এটা আমি একাই করলাম।
কিছু মনে করবেন না, ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন। সবাই জুড়ে থাকবেন এইভাবেই এবং আগামী দিনে চোখ রাখবেন। নমস্কার। নমস্কার সবাইকে। আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন, তন্ময়দা আমাদের আজকে একটা সদাতের বাইট দিয়েছে। আমার আসার একটাই কারণ হচ্ছে যে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে যে আহ, আগের দিন শনিবারে রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে। এবং প্রতি রবিবার করে কী হয়, যখন দুপুর 3টে আপনাদের যে সদাতে যে ভিডিওগুলো আসে, 1:30 1টার সময় দাদা চেক করে, এবং দাদা সে চেক করে ফাইনাল একটা আউটপুট বলে যে হ্যাঁ ঠিক আছে কৌশিক, আপলোড এবার তুমি পাবলিকের জন্য ওপেন করে দাও। সেখানে যখন ফোন করি, দাদাকে খুঁজে পাই না। এবং এমার্জেন্সি একটা নাম্বার আমাকে দাদা দিয়ে রাখে, তার মায়ের নাম্বার, জেঠিমার নাম্বার, ফোন করে জানতে পারি। এবং তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শনিবার, মানে গতকাল আগের দিন রাত্রি 10টার সময়। খুবই মর্মান্তিক ব্যাপারটা, অনেক কিছু বলতে পারছেন এবং আপনাদেরকে কি বলবো, আপনারা জাস্ট পেয়ার করবেন। এবং ভবিষ্যতে যে যে পডকাস্ট এবং যে যে কথোপকথন দাদা বলে রেখেছে অলরেডি ভিডিওতে, সেগুলো আসবে টাইম টু টাইম। কিন্তু দেখা যাক কি হয়, বেশি কথা আমি বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।